প্রতিদিন সারা বিশ্বে প্রায় ৮ কোটি ৩০ লক্ষ রোল টয়লেট পেপার ব্যবহৃত হয়। এটি আমাদের ঘরের অন্যতম প্রয়োজনীয় জিনিস। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ এই টয়লেট পেপার আসলে কিভাবে তৈরি হয়? একটি আধুনিক কাগজ তৈরির কারখানায় কিভাবে এই জিনিসগুলো তৈরি হয়, এই প্রক্রিয়ার পেছনের রহস্য কী? টয়লেট পেপারের জন্ম। টয়লেট পেপার প্রথম তৈরি হয়েছিল 1857 সালে একজন আমেরিকান উদ্যোক্তা জোসেফ গ্যাটিয়ের হাতে। তিনি এটি বাজারে আনেন থেরাপিউটিক পেপার নামে, যা মূলত একটি চিকিৎসামূলক বা স্বাস্থ্যকর কাগজ হিসেবে প্রচারিত হয়েছিল। এর শুরুর বছরগুলোতে এটি বিক্রি হতো আগেই কাটা শীট আকারে বা প্রি কাট শিটস আকারে ছোট ছোট প্যাকেজে। কিন্তু টয়লেট পেপারের ইতিহাসে সবথেকে বড় পরিবর্তন আসে 1890 সালে, যখন রোল ফরম্যাট আবিষ্কার হয়, যা এর ব্যবহারকে এক নতুন মাত্রা দেয়। এর ফলে টয়লেট পেপার আরও ব্যবহারযোগ্য, সহজলভ্য ও জনপ্রিয় হয়ে ওঠে। আজকের দিনে ধারণা করা হয় প্রতিটি মানুষ বছরে গড়ে প্রায় 100 রোল টয়লেট পেপার ব্যবহার করে, যা বিশ্বব্যাপী প্রায় 21 বিলিয়ন রোলের সমান। এই পরিমাণ কাগজ দিয়ে পৃথিবীকে একাধিকবার পেঁচিয়ে ফেলা সম্ভব। প্রভৃতি রক্ষায় পুনর্ব্যবহার। গাছ কাটা কমানোর জন্য বর্তমানে টয়লেট পেপার শিল্প ব্যাপকভাবে নির্ভর করে রিসাইক্লিং বা কাগজ পুনর্ব্যবহার প্রক্রিয়ার ওপর। তবে রুক্ষ ব্যবহৃত কাগজকে নরম, সাদা এবং শোষণক্ষম টয়লেট পেপারে রূপান্তর করা একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, যা গত 150 বছর ধরে ক্রমাগত উন্নত করা হয়েছে। এই আধুনিক কাগজ কারখানায় উচ্চমানের টয়লেট পেপার তৈরি হয় একটি উদ্ভাবনী পুনর্ব্যবহার প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে বাতিল কাগজকে নতুন জীবনের সুযোগ দেওয়া হয়। প্রক্রিয়াটি শুরু হয় যখন স্কুল, অফিস এবং বিশ্ববিদ্যালয় থেকে টন টন ব্যবহৃত কাগজ কারখানায় পৌঁছায়। প্রতিটি কাগজ কারখানায় ঢোকার আগে একটি খুব সূক্ষ্ম বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এখানে অফিস কাগজ, ম্যাগাজিন এবং সংবাদপত্রের কাগজ একে অপরের থেকে আলাদা করা হয় এবং সেই সব কাগজই বাছাই করা হয় যেগুলি উচ্চমানের বিশুদ্ধতার মান পূরণ করে, ঠিক যেন কোনো রাসায়নিক পরীক্ষাগারে পরিশোধনের মতো নির্ভুল প্রক্রিয়া। এই নির্বাচিত উচ্চমানের কাগজগুলো এর ফাইবার শক্তিশালী এবং সেগুলি সহজেই নরম টয়লেট পেপারে রূপান্তর করা যায়। একবার কাগজ সংগ্রহ ও বাছাই সম্পন্ন হলে সেগুলি বড় বড় বেল আকারে সাময়িকভাবে সংরক্ষণ করা হয়। এই বেলগুলো কাগজকে ঘনভাবে কম্প্রেস করে, যাতে বিপুল পরিমাণ কাগজ কম জায়গায় সংরক্ষণ করা যায় এবং কারখানায় সংরক্ষণ ও পরিবহন সহজ হয়। রূপান্তরের সূচনা। এরপর শুরু হয় প্রকৃত রিসাইক্লিং প্রক্রিয়া, যেখানে প্রতিদিন প্রায় 200 টন কাগজ পুনর্ব্যবহার করা হয়। এই রিসাইকেল করা কাগজগুলো পাঠানো হয় একটি বিশাল যন্ত্রে, যার নাম হলো পাল্পার, যা দেখতে অনেকটি একটি বিশাল ব্লেন্ডারের মতো। এই পাল্পার মেশিনের ভিতরে ঘূর্ণায়মান ব্লেডগুলো উচ্চ গতিতে কাগজ ও পুরনো কাগজ একসাথে মেশাতে থাকে, যাতে কাগজটি ভেঙে গিয়ে তার মূল ফাইবারে পরিণত হয়। এই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ পানি যোগ করা হয়, কারণ কাগজকে পুনরায় রূপ দিতে হলে তাকে প্রথম পুরোপুরি তরল কাদামাটির মতো পাল্পে পরিণত করতে হয়। কাগজকে সম্পূর্ণভাবে ভাঙার জন্য প্রক্রিয়াটিতে যথেষ্ট পরিমাণ পানি প্রয়োজন, যাতে ফাইবারগুলি আলাদা হয়ে যায়। এর ফলে এক ধরনের পানিযুক্ত মিশ্রণ তৈরি হয়, যাকে বলে পাল্প। পাল্পার মেশিনের ভেতরে ঘূর্ণায়মান ব্লেডগুলো উচ্চ গতিতে কাগজ ও পানিকে একসাথে মেশাতে থাকে। এই জোরালো মিশ্রণ প্রক্রিয়ায় কাগজ ছোট ছোট টুকরোয় ভেঙে যায় এবং সেই সঙ্গে কাগজ তৈরির মূল উপাদান সেলুলোজ ফাইবারগুলো আলাদা হয়ে যায়। পুরো প্রক্রিয়াটি সাধারণত প্রায় 10 মিনিট স্থায়ী হয়। কাগজ নাড়াচাড়া করতে করতে সেলুলোজ ফাইবারগুলো একে অপরের থেকে পৃথক হয়ে যায় এবং একটি ফাইবারযুক্ত তরল পদার্থ তৈরি হয়, যাকে বলা হয় ফাইব্রাস লিকুইড পাল্প। এই ফাইবারগুলো লম্বা ও নমনীয়, যা নতুন কাগজ তৈরি করতে অপরিহার্য। কাগজ পাল্পে রূপান্তরিত হওয়ার পরের ধাপ হল অমিশ্রণ বা অবাঞ্ছিত পদার্থগুলো অপসারণ করা। প্রথম ধাপে পাল্পকে একাধিক ছাঁকনি বা স্ক্রিনের মাধ্যমে পার করা হয়, যা বড় আকারের অবশিষ্ট বস্তুগুলো ফিল্টার করে ফেলে। এই স্ক্রিনগুলো পাতার মতো কাজ করে। সেলুলোজ ফাইবারের চেয়ে বড় যে কোনো বস্তুকে আটকে দেয়, যেমন স্টিপল, প্লাস্টিকের টুকরো, আঠা এবং অন্যান্য অবশিষ্ট পদার্থ। তবে একাধিক পরিষ্কার করার মেশিন দিয়ে যাওয়ার পরও
পাল্প তখনও গাঢ় বা কালচে রঙের থেকে যায়, কারণ এতে থাকে প্রধান দূষক কালি বা ইঙ্ক। কালি দূর করার একটি সাধারণ কৌশল হল ফ্লোটেশন প্রসেস বা ভাসমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় পাল্পের মধ্যে বাতাস প্রবেশ করানো হয় যাতে ক্ষুদ্র বুদবুদ তৈরি হয়। এরপর এতে যোগ করা হয় বিশেষ রাসায়নিক উপাদান, যেগুলোকে বলে সারফ্যাক্টেন্ট। এই সারফ্যাক্টেন্ট উপাদানগুলো কালির কণাগুলোকে বুদবুদের সাথে আটকে রাখে। যখন বুদবুদগুলো উপরের দিকে ওঠে, তারা কালির কণাগুলোকে সঙ্গে নিয়ে উপরের স্তরে ফেনা তৈরি করে। এই ফেনাটি পরে আলাদা করে তুলে ফেলা হয়, ফলে পাল্প থেকে কালি অপসারিত হয়। এরপর কালিমুক্ত পাল্প রোলারের মধ্যে দিয়ে পাঠানো হয়, যা এর অতিরিক্ত পানি চিপে বের করে দেয় এবং আংশিকভাবে শুকিয়ে ফেলে। এই ধাপটি পাল্পকে পরবর্তী ধাপ বা ব্লিচিং বা সাদা করার প্রক্রিয়ার জন্য প্রস্তুত করে। তারপর ঘূর্ণায়মান ব্লেডগুলো পাল্পকে ছোট ছোট টুকরো করে কেটে ব্লিচিং ট্যাঙ্কে পাঠানোর উপযোগী করে। এখনও পর্যন্ত এই পুনর্ব্যবহৃত সেলুলোজ পাল্প সম্পূর্ণ সাদা নয়, কারণ এতে লিগনিন নামের একটি উপাদান থাকে। এটি সাধারণত সংবাদপত্রের মতো কাগজ থেকে আসে, যা পুরো ইনপুটের প্রায় 5 থেকে 10% গঠন করে। এই লিগনিন অপসারণের জন্য ব্যবহার করা হয় রাসায়নিক ব্লিচিং প্রক্রিয়া। এটি ঘটে একটি বড় ট্যাঙ্কের ভিতরে, যাকে বলা হয় ব্লিচ টাওয়ার। এই ব্লিচ টাওয়ারে পাল্পকে নির্দিষ্ট সময় ও তাপমাত্রায় রাসায়নিক পদার্থের সাথে প্রক্রিয়াকরণ করা হয়। এই প্রক্রিয়ার ফলে পাল্পের রং ধীরে ধীরে ধূসর থেকে সাদা হয়ে যায়, যেটি টয়লেট পেপারের জন্য প্রয়োজনীয় উজ্জ্বল সাদা রং। এই ধাপে এসে পুনর্ব্যবহৃত কাগজ তার পুরনো রূপ হারিয়ে নতুন করে জন্ম নেয়, হয়ে ওঠে নরম, বিশুদ্ধ এবং সাদা টয়লেট পেপারের মূল উপাদান। যে পদ্ধতি অনুসারে কাগজ তৈরি করা হয় তা হল বাষ্পীভবন। এই প্রক্রিয়ায় কাগজের অধিকাংশ পানি বেরিয়ে যায়, ফলে তন্তুগুলো একে অপরের সাথে শক্তভাবে গন্ধন তৈরি করে এবং একটি দৃঢ় পাতলা শীটের রূপ নেয়। মাত্র 1 সেকেন্ডেরও কম সময় এই ভেজা পাল্প পরিণত হয় এক অত্যন্ত পাতলা কাগজের স্তরে, যার পুরুত্ব মাত্র 1.0 মিলিমিটার। এরপর এই তৈরি কাগজের স্তরগুলো বিরাট রোল আকারে গুটিয়ে নেওয়া হয়, যেগুলোকে বলা হয় প্যারেন্ট রোল বা মূল রোল। প্রতিটি প্যারেন্ট রোলে প্রায় 75 কিলোমিটার পর্যন্ত কাগজ থাকতে পারে। পরে এই বিশাল রোলগুলোকে ছোট ছোট রোলে রূপান্তর করা হয়, সাধারণত 10 সেন্টিমিটার চওড়া, যেটা আমরা বাথরুমে ব্যবহার করি। এরপর প্যারেন্ট রোলগুলো ফ্যাক্টরি কনভার্সন সেকশন বা রূপান্তর বিভাগে পাঠানো হয়। এখানে টয়লেট পেপারের চেনা রূপ পাওয়ার জন্য কাগজের উপর বিভিন্ন যান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রথমে প্যারেন্ট রোলগুলোকে খোলা হয় যাতে সেগুলো কাটার এবং প্রক্রিয়াজাত করার জন্য প্রস্তুত হয়। এরপর কাগজের উপর ছিদ্র বা পারফোরেশনস তৈরি করা হয়, যাতে ব্যবহারকারীরা সহজেই টান দিয়ে টুকরো করে নিতে পারেন। প্রতিটি শীট সাধারণত 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা হয়। এরপর কাগজের উপর এমবসিং প্রক্রিয়া চালানো হয়। এটি কাগজের সূক্ষ্ম টেক্সচার ও স্তর তৈরি করে, ফলে কাগজটি আরও নরম, মোটা এবং আরামদায়ক অনুভূতি দেয়। ফ্যাক্টরির আরেক অংশে 80 সেন্টিমিটার চওড়া কার্ডবোর্ড শীটগুলো তির্যকভাবে আঠা দিয়ে লাগিয়ে অবিচ্ছিন্ন টিউব বা কার্ডবোর্ড টিউব তৈরি করা হয়। পরে এগুলোকে কেটে 1.65 সেন্টিমিটার লম্বা অংশে ভাগ করা হয়। এই কার্ডবোর্ড টিউবগুলো পরে ওয়াইন্ডিং সেকশন বা কাগজ পেঁচানোর বিভাগে পাঠানো হয়। এখানে 2 স্তরে কাগজ একত্রিত করে তৈরি করা হয় 2 প্লাই টয়লেট পেপার। কাগজ দুটি স্তরে একসাথে পেঁচানো হয় কার্ডবোর্ড টিউবের ওপর, ফলে তৈরি হয় প্রশস্ত টয়লেট পেপার রোল। যখন একটা রোল সম্পূর্ণ হয়, তখন স্বয়ংক্রিয় ব্লেড সেটিকে কেটে দেয় এবং সঙ্গে সঙ্গে পরে রোল তৈরির কাজ শুরু হয়। রোলের প্রান্তে আঠা দিয়ে সিল করে দেওয়া হয় যাতে এটি খুলে না যায়। এরপর একটি বৃত্তাকার করাত ব্যবহার করে বড় রোলটিকে কেটে 16টি স্ট্যান্ডার্ড 10 সেন্টিমিটার চওড়া রোল তৈরি করা হয়। এভাবে টয়লেট পেপার প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত হয়। বাণিজ্যিক ব্যবহারের জন্য নির্ধারিত রোলগুলো সাধারণত পেপার দিয়ে আলাদা করে মোড়ানো হয়, আর ঘরোয়া ব্যবহারের জন্য রোলগুলো স্বচ্ছ প্লাস্টিক প্যাকেটে প্যাক করা হয়। প্রতিটি প্যাকেটে থাকে 4 থেকে 30টি রোল পর্যন্ত।
এই পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ হতে প্রায় 15 ঘন্টা সময় নেয়। এরপর শত শত টন ব্যবহৃত কাগজ আর সেলুলোজ ফাইবার পুনর্জন্ম লাভ করে, ফিরে আছে সমাজে একদম নতুন রূপে টয়লেট পেপার হিসাবে। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করো, যাতে তুমি এমন আরও শিক্ষণীয় ভিডিও দেখতে পারো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।